জ্যামিতির প্রাথমিক পরিচয় পর্ব নিয়ে ইতিপূর্বেই আমি একখানা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। যে বিন্দুর থেকে শুরু করেছিলাম, বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আজ আমরা দেখব যে তিনটি বিন্দু যখন একই সরলরেখায় অবস্থিত হয় না, বা তিনটি বিন্দু যখন একই সরলরেখায় অবস্থিত থাকবে না, তখন কেমন জ্যামিতিক চিত্র উৎপন্ন করবে এবং তার ধর্মকে, তার বিভিন্ন অংশ বা আমরা কি করে বুঝবো। তো চলো, ওয়েলকাম টু এভরিবডি তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। লক্ষ্য করো যে তিনটি বিন্দু আমরা এর আগেই শিখেছিলাম, যদি তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়, দুই বা দুইয়ের বেশি বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয়, তখন সেই বিন্দু তিনটিকে আমরা সমরেখ বিন্দু বলেছিলাম। মনে আছে? এ নামে একটি বিন্দু, বি নামে একটি বিন্দু এবং সি নামের একটি বিন্দু দিয়ে যদি একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়, সেই বিন্দু তিনটিকে আমরা সমরেখ বলেছিলাম। সমরেখ। কিন্তু যদি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত না হয়ে এরকম অবস্থায় থাকে, অর্থাৎ এদিকে তুমি একটা সরলরেখা অঙ্কন করতে পারবে, এদিকে একটা অঙ্কন করতে পারবে, এদিকে একটা অঙ্কন করতে পারবে, এই হলো তোমার তিনটা বিন্দু। অর্থাৎ এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। এই অবস্থায় যে জ্যামিতিক চিত্রটা উৎপন্ন করলো, সেই জ্যামিতিক চিত্রটার নাম আমরা জানি ত্রিভুজ। এটাকে বলা হয় ত্রিভুজ, এটাকে ট্রাইঅ্যাঙ্গেল বলা হয়। অর্থাৎ ত্রি মানে হলো তিন, আর ভুজ মানে হলো বাহু, যে যার তিনটি বাহু। এই এবি কে একটা বাহু বলা হবে, বিসি কে একটা বাহু বলা হবে এবং এসি কে আরেকটা বাহু বলা হবে। অর্থাৎ ত্রিভুজ কাকে বলবো? তাহলে তিনটি বাহুর দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ বদ্ধ অবস্থায় থাকে এইটুকু সমতলিক চিত্র, সমান অবস্থায় যে চিত্রটি পাওয়া যায়, সেই চিত্রটির নাম হলো ত্রিভুজ। বোঝা গেল ত্রিভুজ কাকে বলে? তাহলে এই ত্রিভুজের কয়টি বাহু আমরা জানলাম? এই ত্রিভুজের তিনটি বাহু। বাহু তিনটি। কি কি বাহু? হলো, প্রথম বাহু হলো এবি, দ্বিতীয় বাহু হলো বিসি এবং তৃতীয় বাহু হলো সিএ। এই যে হলো তিনটি বাহু। এই ত্রিভুজে তিনটি কোণ আছে। তিনটি কোণ। কি কি কোণ তিনটি? তিনটি কোণ হলো, প্রথম কোণটি এ কোণ, দ্বিতীয় হলো বি কোণ, তৃতীয়টি হলো সি কোণ। বোঝা গেল? এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুও আছে। শীর্ষবিন্দু, যেটা ভার্টেক্স বলা হয়। শীর্ষবিন্দু তিনটে হলো, প্রথমটা এ, দ্বিতীয় শীর্ষবিন্দু বি, তৃতীয় শীর্ষবিন্দু সি। এই হলো ত্রিভুজের বিভিন্ন অংশ। এবার এই ত্রিভুজ, লক্ষ্য করো, তিনটা বাহু, কোনটা কত মাপের আমার কিন্তু জানা নেই। এবার এমন তো হতে পারে এই ত্রিভুজগুলো তিনটি বাহুর মধ্যে তিনটি বাহুই সমান হয়ে গেল। এমনও হতে পারে তিনটি বাহুর মধ্যে দুটি বাহু সমান হলো। আবার এমনও হতে পারে তিনটি বাহুই অসমান হয়ে গেল। তাহলে বাহুর দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করি, তিন রকমের সম্ভাবনা হচ্ছে। কেমন? দুটি বাহু সমান, তিনটি বাহুই সমান, আবার তিনটি বাহুই অসমান। তাহলে বলা যায় বাহু ভেদে ত্রিভুজ তিন ধরনের হতে পারে। লক্ষ্য করো, তিনটি বাহুই যদি সমান হয়, এরকম একটা ত্রিভুজ দিলাম এ বি সি, তিনটি বাহুই সমান, অর্থাৎ এবি বাহুর সঙ্গে বিসি বাহু এবং বিসি বাহুর সঙ্গে সিএ বাহু, তিনটি বাহুই সমান। এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, তাহাকেই সমবাহু ত্রিভুজ বলা হয়। বোঝা গেল? সমবাহু ত্রিভুজের কি ধর্ম? সমবাহু ত্রিভুজের ধর্ম হলো, যেহেতু তিনটি বাহু এর সমান, সুতরাং এর তিনটি কোণও সমান হবে। এই তিনটি কোণের পরিমাপ সমান হবে। আর আরো জেনে রাখো যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সব সময় 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ওটাকে আমরা সরল কোণ বলেছিলাম। তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি এক সরল কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু তিনটি বাহু এর সমান, তিনটি বাহু সমান হওয়ার কারণে এর তিনটি কোণ সমান। এবার তিনটি কোণ যদি সমান হয় এবং তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। কারণ 180 ডিগ্রি তিনটি কোণের সমষ্টি। তাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে দিলে কত আসে? 3 × 60 180। অর্থাৎ প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এই হলো সমবাহু ত্রিভুজের ধর্ম। বোঝা গেল?
এমনও হতে পারে তিনটি বাহুর মধ্যে তিনটি সমান না হয়ে যখন দুটি বাহু সমান হলো, লক্ষ্য করো এইরকম ভাবে ছবি তৈরি হলো। এ বি সি, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু সমান দিয়ে দিলাম, তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো আমরা? যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাহাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, অর্থাৎ এর দুইটি বাহু সমান। এবার এর কি কি ধর্ম পাওয়া যায়? সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু দুইটি বাহু সমান, সুতরাং সেই সমান বাহুদ্বয়ের দ্বারা যে দুটি কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণ দুটির মানও সমান। অর্থাৎ এখানে এই কোণ এবং এক্ষেত্রে এই কোণ দুটির মান সমান। এই কোণটির মান যদি 40 ডিগ্রি ধরে নাও, তাহলে এই কোণটির মানও তোমার 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটি 40 আর এই কোণটি 40 হলে এই কোণটি তুমি বলতে পারবে নিশ্চয়ই এখন, কারণ তিনটা কোণের যোগফল আমরা কত জেনেছি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 40 হয়, এই কোণটা যদি 40 হয়, 40 আর 40 মিলে 80, আর তিনটা কোণে মিলে 180 হলে 180 থেকে সেই 80 কে বাদ দিয়ে দিলে এই কোণটার মান হয়ে যাবে তোমার 100 ডিগ্রি। কি বোঝা গেল? সমদ্বিবাহু ত্রিভুজের বিভিন্ন ধর্ম। আসে এবার বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ কেমন? ত্রিভুজের তিনটি বাহুই অসমান হতে পারে। আরেকটা পসিবিলিটি কি? বিষম বাহু ত্রিভুজ। বিষম মানে সমান নয় এমন জিনিসকে আমরা বিষম বলি। লক্ষ্য করো এই ত্রিভুজেরই তিনটি বাহু অসমান, অর্থাৎ এবি বাহুর সঙ্গে বিসি বাহু সমান নয় এবং বিসি বাহুর সঙ্গে সিএ বাহুও সমান নয়। তিনটি বাহু অসমান, তাই সেই ত্রিভুজটাকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলছি। আবার যেহেতু বিষম বাহু ত্রিভুজ তিনটি বাহুই অসমান, সুতরাং এর তিনটি কোণও অসমান, কিন্তু তিনটি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। বোঝা গেল? ত্রিভুজের বিভিন্ন অংশ এবং বাহুর দিক থেকে ত্রিভুজ তিন ধরনের। এবার আসবো কোণ সম্বন্ধে। কোণ, আমরা কোণ এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কোণ তিন ধরনের। কি কি কোণ? সূক্ষ্মকোণ, স্থূলকোণ এবং সমকোণ। মূলত সূক্ষ্মকোণ কোণগুলি যে কোণগুলির মান 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কম, সেরকম কোণগুলিকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এবার সূক্ষ্মকোণ থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে। লক্ষ্য করো সূক্ষ্মকোণী ত্রিভুজ 1 নম্বর। সূক্ষ্মকোণ থেকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? সূক্ষ্মকোণ আগে পরিচয়টা আমি এর আগের দিন দিয়েছিলাম, তোমরা কাজেই আরো একবার বলবো, তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো, ভিডিওটি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার দেখে নাও। খুব দরকারি জিনিস, পরিচয়গুলো অন্তত জেনে রাখতে লাগে। সূক্ষ্মকোণ যেটা আমি বলেছিলাম 0 থেকে 90 এর মধ্যবর্তী কোণগুলোকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে যে ত্রিভুজের কোণগুলি সূক্ষ্মকোণ তাকেই সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সূক্ষ্মকোণ থেকেই সূক্ষ্মকোণী কথাটা আসছে। তাহলে সূক্ষ্মকোণ অর্থাৎ এই একটা ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ধরে নাও, এই বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণেই আমার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 এবং 90 এর মধ্যবর্তী হবে। হ্যাঁ, 0 থেকে কম হবে না কিংবা 90 এর থেকে বেশি হবে না, তিনটা কোণেই। কিন্তু তিনটা কোণের যোগফল আমার কত হবে? 180 ডিগ্রি। এমন ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। বোঝা গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ 2 নম্বরে আসবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ কাকে বলেছিলাম? স্থূলকোণ হলো যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, সেই কোণটিকে স্থূলকোণ বলা হয়। তাহলে স্থূলকোণ থেকে স্থূলকোণী ত্রিভুজ। লক্ষ্য করো, অর্থাৎ এর একটা স্থূলকোণ থাকবে। একটা কেন বলছে? লক্ষ্য করো ত্রিভুজের তিনটে কোণের মান 180। একটা কোণ স্থূলকোণ হতে গেলে কি হতে হবে? 90 থেকে বেশি হতে হবে। 90 থেকে বেশি তুমি কত? 95 দাও, 100 দাও, যা খুশি দিয়ে দাও না। লক্ষ্য করো একটা কোণ এখান থেকে যদি আমি 95 লিখি, তাহলে 100 থেকে 95 লিখে দিলাম, আর কত থেকে গেল? আর থেকে গেল 85। 85 আর 95 তবে তো 180। এবার ত্রিভুজের যেহেতু তিনটা কোণ, একটা কোণ তুমি 95 দিয়ে দিলে অলরেডি, তাহলে 85 থেকে আর দুইটা কোণ তৈরি করো। কিভাবে? 85 থেকে তুমি ইচ্ছা মতো তৈরি করে দাও, একটা 50 দিয়ে দাও, একটা 35 দিয়ে দাও। তুমি কি পারলে একটা কোণ 90 ডিগ্রির বেশি ছাড়া অন্য দুটি কোণ তৈরি করতে? যাবেই না। একটা ত্রিভুজের একটি কোণেই কমসে কম 90 ডিগ্রির থেকে বেশি তৈরি করা যায়, অর্থাৎ 90 ডিগ্রির থেকে যেটা বেশি সেটাকে আমরা স্থূলকোণ বলছি। আর স্থূলকোণ হওয়ার জন্যই সেই ত্রিভুজটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। বোঝা গেছে? তাহলে স্থূলকোণী ত্রিভুজটা কেমন হবে? এইরকম ধরনের, অর্থাৎ একটা কোণ, এই কোণটা 90 ডিগ্রির থেকে বেশি।
কিন্তু এই দুইটি কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ হবে, লক্ষ্য করো। তুমি 50 আর 35 না করে অন্য কিছু করতে পারো। যদি ধরে নাও এক কথায় যে এইটাকে আমি 91 ধরলাম, হ্যাঁ ধরতে পারো 91, তাহলে 180 থেকে 91 বাদ দিলে আর কত থাকে? 89 ডিগ্রি থাকবে। এবার 89 ডিগ্রিকে দুভাগে ভাগ করো তোমার পছন্দ মতো। একটাকে 60 করে দাও, তাহলে 60 করে দিলে বাকিটা কত হবে? 29, তাই তো? 60 আর 29 তবে 89। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণই হচ্ছে স্থূল কোণ। তাহলে একটা কোণ স্থূল কোণ ছাড়া ওই ত্রিভুজের বাকি অন্য কোণগুলি সূক্ষ্ম কোণ হতে হবে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের মান স্থূল কোণ, সেই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। বোঝা গেল? 3 নম্বরে আসবে তোমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণ কাকে বলেছিলাম? সমকোণ হলো যে কোণের মান 90 ডিগ্রি, যে কোণের মান পারফেক্টলি 90 ডিগ্রি সেই কোণটাকে সমকোণ বলা হয়। আর সমকোণ থেকেই সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। এক্ষেত্রেও বলতে হচ্ছে একটি কোণের মান 90 ডিগ্রি। লক্ষ্য করো কিভাবে, কেন বললাম? 180 ডিগ্রি থেকে একটা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণ 180 থেকে তুমি 91 করে দাও, তাহলে আর কত রয়ে গেল? 90। এই 90 তো ত্রিভুজের আর বাকি দুটো কোণ আছে, সেই দুটো কোণের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে দাও। যদি সমানও ভাগ করে দাও তাহলে 45 আর 45 হচ্ছে। কিছুতেই 90 বা 90 এর বেশি করা যাচ্ছে না দুটি কোণকে। তাই বলতে হয় যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এমন ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এই কোণটার মান 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 90 ডিগ্রির বেলায় এই যে 90 ডিগ্রি কোণটা রইলো, এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলবে। আর সমকোণী ত্রিভুজের বেলায় আমরা আরো একটা জিনিস জানি, যে সমকোণী ত্রিভুজের বিপরীত দিকের বাহুটির নাম হলো অতিভুজ। এই বাহুটির নাম হলো অতিভুজ। এবং ভূমি বরাবর যে বাহুটি আছে, অর্থাৎ মাটি বরাবর শুয়ে যে বাহুটি আছে বেস বরাবর, সেই বাহুটাকে বলা হয় ভূমি। এই বাহুটাকে বলা হয় ভূমি। এবং খাড়াখাড়ি লম্ব পারপেন্ডিকুলার অবস্থায় যে বাহুটা আছে সেই বাহুটাকে বলা হয় লম্ব। এটাকে বলা হয় লম্ব, বা ইংরেজিতে যেটা আমরা পারপেন্ডিকুলার বলি। অতিভুজ হাইপোটেনাস বলে থাকি, ভূমিকে আমরা বেজ বলে থাকি। এই লম্ব, ভূমি, অতিভুজ সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর নাম। কিন্তু অন্য ক্ষেত্রে লক্ষ্য করো, অনেক ত্রিভুজ দেখালাম, সেই ত্রিভুজের বেলায় কিন্তু তিনটি বাহুর কোনো আলাদা নামকরণ করা হয়নি। বিশেষত এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর কিন্তু আলাদা, স্পেশালি আলাদা নাম আছে, লম্ব, ভূমি এবং অতিভুজ। সমকোণের বিপরীত দিকের বাহুটার নাম অতিভুজ। আর এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহুই হলো অতিভুজ। হ্যাঁ, এই লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে সবচেয়ে বৃহত্তম বাহু অতিভুজ। তাই এই সমকোণী ত্রিভুজের আরেকটা সূত্র আছে, যেটা পিথাগোরাসের সূত্র। সেই সূত্রটাকে অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার সংক্ষেপে অতিভুজকে যদি আমি লিখি হাইপোটেনাস মানে এস দিয়ে, ভূমিকে বেস বলা হয় তাই বি দিয়ে লিখি, লম্ব পারপেন্ডিকুলার তাই আমি যদি পি দিয়ে লিখি, তাহলে এই লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে একটা সূত্র আছে, যে সূত্রটাকে আমরা পিথাগোরাসের সূত্র বলি। সেই পিথাগোরাসের সূত্রটি কি? অতিভুজের স্কয়ার, অর্থাৎ এরকম অতিভুজের এইচ তার স্কয়ার ইকুয়ালস টু লম্বের স্কয়ার, অর্থাৎ লম্ব মানে পি, পি এর স্কয়ার প্লাস ভূমি বি তার স্কয়ার, অর্থাৎ এইচ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার। খুব দরকারি একটা সূত্র। এবার কেমন কোশ্চেন হতে পারে এই অংশ থেকে? এই অংশ থেকে কোশ্চেন হতে পারে তোমার, একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব বলে দিল 3, ভূমি বলে দিল 4, তোমাকে বলতে হবে অতিভুজের মান। লক্ষ্য করো, এই যে একটা সমকোণী ত্রিভুজ, লম্ব বলে দিল 4, ভূমি বলে দিল 3 মিটার, এটা মিটার, তাহলে বলতে হবে তোমাকে অতিভুজ কত। এবার অতিভুজ বের করার জন্য তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। লম্বের মান কত বলা আছে? 4 বলা আছে, তাহলে 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার মানে 4 গুণ 4, 4 গুণ 4 কত? 16। আর ভূমি কত? 3 আছে, তাহলে 3 এরও স্কয়ার লিখবো, তাহলে 3 গুণ 3 মানে কত? 9। তাহলে 16 এর সঙ্গে 9 যোগ করে দেব, 16 এর সঙ্গে 9 যোগ করলে কত হয় আমার? 25। তাহলে অতিভুজের স্কয়ারের মান 25। লক্ষ্য করো, আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্বের স্কয়ার মানে 4 এর স্কয়ার,
প্লাস ভূমি কত 3, 3 এর স্কয়ার, তাহলে 4 এর স্কয়ার কত 16, আর অতিভুজ মানে ভূমির স্কয়ার 3 এর স্কয়ার মানে কত 9, তাহলে 16 আর 9 কত 25, তাহলে এইচ এর স্কয়ারের মান 25। এবার এখান থেকে যদি আমি এইচ এর বর্গটা আমি তুলে দেই, এই বর্গটাকে তুলে দেই, তুলে দিতে গেলে ডান দিকে যে সংখ্যা থাকে সেই সংখ্যার বর্গমূল করতে হয়, অর্থাৎ 25 এর বর্গমূল, আর 25 এর বর্গমূল আমরা জানি 5। বোঝা গেল? তাহলে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কত হবে 5 মিটার। বোঝা গেল সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশ এবং সেই বিভিন্ন বাহুর পরিচয়, সেই বাহু দিয়েই একটা নতুন সূত্র আমরা পেলাম, যেটা পিথাগোরাসের সূত্র হিসেবে চিনলাম। আর কি আসতে পারে? আর আসতে পারে এই ত্রিভুজের, প্রত্যেকটি ত্রিভুজের এই যে 3টি কোণ আমরা দেখলাম, এই 3টি কোণকে অন্তস্থ কোণও বলা হয়। এই কারণে, কারণ ত্রিভুজের ভিতরে 3টি কোণ, অন্তস্থ মানে ভিতর, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম অন্তস্থ কোণ সম্বন্ধে বলার সময়। তো অন্তস্থ কোণ হলো ভিতরের কোণ। লক্ষ্য করো এ বি সি, এই ত্রিভুজেই দেখাচ্ছি এ বি সি। এই ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই 3টি কোণকে অন্তস্থ কোণ বলা হয়। সেই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে আমি বর্ধিত করব, অর্থাৎ বাড়াবো, যে কোনো দিকে ইচ্ছা মতো আমি বাড়িয়ে নেব। লক্ষ্য করো এই এ বি সি ত্রিভুজের আমি বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বাড়ালাম, বর্ধিত করা হলো। বর্ধিত করার ফলে ত্রিভুজের এই 3টি অন্তস্থ কোণ ছাড়াও ত্রিভুজের বাইরে একটি কোণ উৎপন্ন হয়েছে। লক্ষ্য করো, হয়েছে তো? সেই বাইরের কোণটাকে আমরা বহিস্থ কোণ বলে থাকি। এই হলো ত্রিভুজের নিয়ম, বহিস্থ কোণ। এবার সেই বহিস্থ কোণের মান বের করারও একটা আমাদের সূত্র আছে। কিভাবে বের করব বহিস্থ কোণ? লক্ষ্য করো এই বহিস্থ কোণের মান বের করার খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, দরকারি সূত্র। বহিস্থ কোণের মান বের করা হয় অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। খেয়াল করো, প্রয়োজন হলে খাতায় নোট করে নাও। এই বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান। অন্তস্থ তো 3টি কোণ, তার বিপরীত তাহলে কোন দুটি কোণ? এবারে বিপরীত কোণ চেনার জন্য এইভাবে তোমরা খেয়াল রাখতে পারো যে বহিস্থ কোণের সাথে যে অন্তস্থ কোণটি আছে সেটাকে বাদ দিলে পরে বাকি যে দুটি কোণ থেকে যায় সেই কোণ দুটির যোগফল এই বহিস্থ কোণের সঙ্গে সমান হয়। কি বোঝা গেল? অর্থাৎ বহিস্থ কোণ আমি সংক্ষেপে যদি লিখে দেই এসিডি, এই বহিস্থ কোণের মান কি হবে? এ কোণের সঙ্গে এবং বি কোণের এই দুটি কোণের যোগফলের সঙ্গে সমান হবে, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি, আমি সংক্ষেপে লিখে দিলাম কোণগুলি। বোঝা গেল বহিস্থ কোণের মান? তাহলে জ্যামিতির অনেক দূর পর্যন্তই আমরা এগিয়ে গেলাম। হ্যাঁ, আরো বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশ একদিনে সব অংশ দেখানো সম্ভব নয়, সব পরিচয় দেখানো সম্ভব নয়, সব গুলিয়ে যাবে, গুলিয়ে ফেলবে তোমরা। কাজেই আস্তে আস্তে দেখার চেষ্টা করো এবং প্রয়োজন হলে ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে এসে পজ করে করে পয়েন্টগুলো নোট করার চেষ্টা করো। তাহলে আজ যে পর্যন্ত দেখানো গেল সেই পর্যন্তই পয়েন্টগুলি নোট করে বাড়িতে পড়ার চেষ্টা করো। তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলের দিকে চোখ রাখো, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পাও। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমার সুন্দর একটা মতামত জানাবে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো অন্য কোনো টপিক নিয়ে। বাই।